56টি জাতিগোষ্ঠীর প্রায় 150 কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে 5000 বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন। চীনের সত্তর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা ও জানা চীন। সঙ্গে আছি আমি খোঁজাজা প্রেমা। স্থানীয়ভাবে বৈদ্যুতিক গাড়ি বা ইভির উৎপাদনে এগিয়ে যাচ্ছে মিশর। ইউরোপ ও আফ্রিকার বাজারে সহজ পরিবেশাধিকার এবং ভৌগোলিক সুবিধার কারণে ইভির একটি আঞ্চলিক হাব হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে দেশটি। চীনের সঙ্গে যৌথ উদ্যোগে ইভি কারখানা স্থাপন সহ বিদেশি কোম্পানির বিনিয়োগ বৃদ্ধি এবং চার্জিং অবকাঠামোর উন্নয়নের ফলে দ্রুত এগিয়ে যাচ্ছে মিশরের ইভি শিল্প। চীনের কারিগরি সহায়তায় নিজেদের দেশে বৈদ্যুতিক গাড়ি বা ইভি তৈরির পথে বেশ খানিকটা এগিয়েছে মিশর। দেশটির অটোমোবাইল খাতে উন্মোচিত হয়েছে টেকসই উন্নয়নের নতুন দিগন্ত। দীর্ঘ 15 বছর পর সম্প্রতি মিশরে আবার চালু হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন নাসের অটোমোবাইল কোম্পানি, যা ইভি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মিশরীয় প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলির নেতৃত্বে এই পদক্ষেপ মিশরের প্রযুক্তি ও উদ্ভাবন খাতকে আরও শক্তিশালী করছে। এখন আমাদের ইলেকট্রিক গাড়ি উৎপাদনের সক্ষমতা রয়েছে বছরে 5 লাখ এবং বিদেশি কোম্পানির সঙ্গে বছরে 1 লাখ গাড়ি রপ্তানির চুক্তিও করেছি। ইউরোপ এবং আফ্রিকার বাজারেও বিনা শুল্কে প্রবেশাধিকার পেয়েছে মিশরের ইভি। সবচেয়ে বেশি আরব জনসংখ্যার দেশটি তাদের বাণিজ্যিক সুবিধা পাচ্ছে তার ভৌগোলিক অবস্থানের কারণে। সেই সঙ্গে রয়েছে নিজস্ব উৎপাদন সক্ষমতা। মিশর সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে ভর্তুকিসহ চালু করেছে নানা শুল্কমুক্ত সুবিধা। ফলে দেশটিতে বিদ্যুৎ চালিত গাড়ির বিক্রি বেড়েছে ব্যাপক হারে। 2021 সালের জুলাই থেকে 2024 সালের জুন পর্যন্ত দেশটিতে ইলেকট্রিক গাড়ির সংখ্যা 7200টি ছাড়িয়েছে। আর এ তালিকায় দ্বিতীয় সর্বাধিক বিক্রি হওয়া ব্র্যান্ড ছিল চীনের BYD। বিভিন্ন ইউরোপীয় ও এশীয় কোম্পানি ইতিমধ্যেই মিশরে অ্যাসেম্বলি প্ল্যান্ট স্থাপনের স্বাক্ষর করেছে, যার মধ্যে চীনও একটি। মিশরের স্পার্ক ইভি কোম্পানির সিইও ওয়ালিদ সুলাইমান চীনা কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে ইভি কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। চীনের গাড়িগুলো বেশ মানসম্পন্ন এবং দামও সামর্থ্যের মধ্যে। যখন আপনি ইউরোপিয়ান এবং আমেরিকান গাড়ির সঙ্গে তুলনা করবেন, তখন আপনার কাছে এটি একটি ভালো অপশন। চীনের গাড়িগুলো কোয়ালিটি অনেকটাই ইউরোপ এবং আমেরিকান গাড়ির মতো, কিন্তু দামের বিচারে চীনা ইভি অনেক সাশ্রয়ী। এ কারণে ক্রেতারা চীনের গাড়ি কেনার সিদ্ধান্ত আগে নেন। অভিজ্ঞদের মতে মিশরের বিদ্যুৎচালিত গাড়ি শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এর অবকাঠামোগত উন্নয়নে বিশেষ জোর দেওয়া প্রয়োজন। ইতিমধ্যে দেশটির প্রধান সড়কগুলোয় চার্জিং স্টেশন বাড়ানো হচ্ছে। প্রতিদিন চলছে নতুন স্টেশনের নির্মাণ কাজ। ইতিমধ্যে দেশটির 8টি কোম্পানিকে চার্জিং স্টেশন স্থাপনের লাইসেন্স দেয়া হয়েছে। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। অন্যদিকে চীনে যত বেশি বিদ্যুৎ চালিত গাড়ি তৈরি হচ্ছে, তার চেয়েও বেশি তৈরি হচ্ছে গাড়ির ব্যাটারি। তাই দিন দিন বড় হচ্ছে বিদ্যুৎ চালিত গাড়ির ব্যাটারি রিসাইকেল করার বাণিজ্য। এই ব্যাটারিকে ঘিরে ক্রমশ তৈরি হচ্ছে এক নতুন অর্থনীতি। বিস্তারিত প্রতিবেদনে। চীনে এখন নতুন জ্বালানির গাড়ি বা বিদ্যুৎ চালিত গাড়ির সংখ্যা 2,80,00,000-এরও বেশি। সংখ্যাটা বাড়ছে প্রতিনিয়ত। তবে গাড়ির চেয়েও দ্রুত গতিতে বাড়ছে গাড়িতে ব্যবহৃত ব্যাটারির সংখ্যা। ইতোমধ্যেই চীনে ব্যবহৃত গাড়ির ব্যাটারির পরিমাণ ছাড়িয়ে গেছে 5,80,000 টন। 2030 সাল নাগাদ এই ব্যবহৃত ব্যাটারির পরিমাণ ছাড়াতে পারে
10 লাখ টন, যার বাজার মূল্য ছাড়িয়ে যাবে 10,000 কোটি ইউয়ান বা প্রায় 1,400 কোটি ডলার। একটি ট্যাক্সির ব্যাটারির আয়ু থাকে বড়জোর 8 বছর। ব্যক্তিগত গাড়ি হলে তা বড়জোর 9 বছর গড়াতে পারে। একটা গাড়ি কতটা পথ চলেছে এবং চার্জ থাকার ক্যাপাসিটির উপর আমরা ব্যবহৃত ব্যাটারির অবস্থা যাচাই করি। সাধারণত গাড়ির ব্যাটারির ক্ষেত্রে সক্ষমতা 80 ভাগের নিচে নামলেই সেটাকে রিসাইকেল করতে হয়। তখন সেই ব্যাটারির দাম কত হবে তা নির্ভর করে ব্যাটারির ধরন, ব্যবহারের পরিমাণ এবং ভেতরকার উপকরণগুলোর ওপর। এখন লিথিয়াম কার্বনেটের দাম কিছুটা কম। রিসাইকেল করা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির দাম প্রতি টন 6,000 থেকে 8,000 ইউয়ান। আবার লিথিয়াম আয়রন টার্নারি ব্যাটারির দাম টন প্রতি 20 থেকে 25,000 ইউয়ান। এই বিপুল পরিমাণ ব্যবহৃত ব্যাটারি রিসাইকেল করা নিয়ে চীন সরকারও বেশ সচেষ্ট। এরই মধ্যে 5টি ব্যাচে 148টি প্রতিষ্ঠানকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং 327টি প্রিফেকচার ও প্রশাসনিক স্তরের অঞ্চলে প্রায় 10,000 ব্যাটারি রিসাইকেল আউটলেট প্রতিষ্ঠা করা হয়েছে। রিসাইকেল ব্যাটারি সংগ্রহের বাণিজ্যে জড়িত কোম্পানিগুলো মূলত স্থানীয় বাস কিংবা ট্যাক্সি সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে সরাসরি ব্যাটারি সংগ্রহ করতে কিছু কিছু সেন্টার স্থাপন করেছে। তবে ব্যক্তিগত গাড়ির মালিকদের কাছ থেকে সরাসরি ব্যাটারি সংগ্রহের কাঠামো চীনে এখনও সেভাবে গড়ে ওঠেনি। ওইসব গাড়ির মালিকরা তাদের ব্যাটারি অদলবদল করতে সরাসরি চলে যাচ্ছেন বিক্রেতার কাছে, যে কারণে এই বাণিজ্য কাঠামোর উন্নয়নেও জোরেশোরে নেমেছে চীন সরকার। একটি সাধারণ গাড়ির ব্যাটারি রিসাইকেল করার পর সেটাকে আবার অনেক সময় সারিবদ্ধভাবে যুক্ত করা হয় অন্য একটি ভারী যানবাহনে। চচিয়াং প্রদেশের কুচৌতে আছে এমন একটি রিসাইকেল সেন্টার। আমরা আগে ব্যাটারির তথ্য যাচাই করে দেখি সেগুলো সারিবদ্ধভাবে ব্যবহারের উপযুক্ত কিনা। যেগুলো এ কাজে ব্যবহার করা যাবে সেগুলোকে পাঠানো হয় প্যাডেল ট্রাক, ফোর্কলিফট বা সোলার কারখানার বিদ্যুতের গ্রিডে। আবার এখানকার যে ব্যাটারিগুলোকে সারিবদ্ধভাবে ব্যবহার করা যায় না সেগুলো পাঠিয়ে দেওয়া হয় হুবেই প্রদেশের চিংমেন এলাকার একটি রিপ্রসেসিং সেন্টারে। সেখানে ব্যাটারির যন্ত্রাংশ আলাদা করে নানা মূল্যবান উপকরণগুলো পুনরায় ব্যবহার উপযোগী করে তোলা হয়। চিংমেনের ওই সেন্টারে বছরে প্রক্রিয়াকরণ করা হচ্ছে 20,000 টন পুরনো ব্যাটারি। চীন জুড়ে পুরনো গাড়িগুলোর ব্যাটারি প্রতিস্থাপনের গতি আগের চেয়েও বেড়েছে এবং এ খাতটি নতুন এক উদীয়মান অর্থনীতির পথও সুগম করে দিচ্ছে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা চীনে। গত সপ্তাহে চীনের প্রথম বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে প্রথমবারের মতো উড়ল লং মার্চ 12 রকেট। এর সফল উৎক্ষেপণ চীনের মহাকাশ গবেষণায় সূচনা করেছে একটি নতুন যুগের। প্রায় 4 মিটারে বেস ও 500 মিটার লম্বা রকেটটি চীনের বৃহত্তম সিঙ্গল কোর ক্যারিয়ার রকেট। রকেটের খুঁটিনাটি নিয়ে ফয়সাল আব্দুল্লাহর বিস্তারিত প্রতিবেদন
এছাড়া রকেটের ব্যাস এর ইঞ্জিনের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করতে হয়। এসব শর্ত বিবেচনায় লং মার্চ 12 ক্যারিয়ার রকেটের প্রায় 4 মিটারের ব্যাস এটি আগের 120 টন ইঞ্জিনের উন্নত সংস্করণ। এতে পাম্প, ব্যাকসুইং ডিজাইন এবং সাপ্লিমেন্টারি কম্বাসন সাইকেল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। 120 টন ইঞ্জিনের তুলনায় এর ওজন 20% কমানো হয়েছে। অন্যদিকে থ্রাস্ট বাড়ানো হয়েছে 5%। লিবিনের মতে এই ইঞ্জিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর পাম্প ব্যাক সুইং ডিজাইন। ইঞ্জিনের অবস্থা সামঞ্জস্য করার জন্য ন্যূনতম জায়গা প্রয়োজন হওয়ায় এর গঠন আরও সংকুচিত করা সম্ভব হয়েছে। পাম্প ব্যাকসুইং ইঞ্জিনকে তুলনা করা যায় এমন এক ব্যক্তির সঙ্গে যার পা নড়লেও বাকি শরীর স্থির, অর্থাৎ ইঞ্জিনের নজেলই এখানে নড়াচড়া করে। এই সীমিত নড়াচড়ার কারণে ইঞ্জিনের কার্যক্ষমতা একটি সুসংগঠিত আকারে থাকে। উল্লেখ্য, গত সপ্তাহে হাইনান বাণিজ্যিক মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ 12 সফলভাবে উৎক্ষেপণ করা হয়। রকেটটিতে করে দুটি পরীক্ষামূলক স্যাটেলাইট পূর্ব নির্ধারিত কক্ষপথে প্রেরণ করা হয়েছে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। মায়েদের মাধ্যমে HIV আক্রান্ত হয় শিশু। তাদের মধ্যে যারা জন্মের পর মা বাবাকে হারিয়েছে তাদের লালন পালনে বিশেষ উদ্যোগ নিয়েছে চীন সরকার। স্থাপন করা হয়েছে এমন এক স্কুল যেখানে ওই শিশুদের চিকিৎসার পাশাপাশি দেওয়া হচ্ছে উন্নত শিক্ষা। এই শিশুদের দৈনন্দিন জীবনের নানা গল্প থাকছে আফরিন মিমের প্রতিবেদনে। উত্তর চীনের শানসি প্রদেশের লিনফেন শহরের লিনফন রেড রিবন স্কুল। এই বোর্ডিং স্কুলের সকল শিক্ষার্থী HIV পজিটিভ। এতে প্রত্যেকেই HIV নিয়ে জন্মগ্রহণ করেছে। অনাথ এই শিশুদেরকে সুস্থ পরিবেশ দেওয়ার পাশাপাশি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনায় কাজ করছে এই শিক্ষা প্রতিষ্ঠান। এই স্কুলে শুধু লেখাপড়া নয়, চিকিৎসাসহ নানা বিনোদন কার্যক্রমের মাধ্যমে সুস্থ জীবন দেওয়ায় কাজ করছে স্কুল কর্তৃপক্ষ। এই শিক্ষার্থীদের প্রতিদিনের রুটিনে আছে হাত ধোয়া, ক্লাস শেষে এবং দুপুরের খাবারের আগে ওষুধ গ্রহণের জন্য লাইনে দাঁড়ানো। এতে করে সবাই আনন্দের মাধ্যমে প্রতিটি কাজ উপভোগ করে থাকে। এই স্কুলে শুধু শানসি প্রদেশের নয়, পুরো দেশ থেকে HIV আক্রান্ত অনাথ শিশুরা ভর্তি হতে পারে। দেশের বিভিন্ন প্রদেশ, শহর কিংবা প্রত্যন্ত গ্রামের যারা মায়ের থেকে এই HIV-তে সংক্রমিত হয়েছে তাদের স্বাগত জানায় এই স্কুল কর্তৃপক্ষ। সঠিক সময়ের মধ্যে ওষুধ গ্রহণ শিশুদের স্বাস্থ্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এখানে শিশুদের ওষুধ গ্রহণের সময়সূচি কঠোরভাবে অনুসরণ করা হয়। তাদের মধ্যে কোনো ভাইরাল উপসর্গ শনাক্ত হয়নি, তাই তাদের কাছ থেকে রোগটি ছড়াবে না। সাধারণ সংস্পর্শ, এমনকি খুব ঘনিষ্ঠ সংস্পর্শ সংক্রমণের ঝুঁকি সৃষ্টি করে না। এই স্কুলের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী তংতং এখানে এসে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পেয়ে খুশি এই শিক্ষার্থী। তাই তো ভালোবাসার ছাতা নামে ছবি এঁকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এই ছোট্ট শিশু। কো সিয়াওফিং দক্ষিণ চীনের একটি ছোট্ট গ্রাম থেকে তংতংকে এই স্কুলে নিয়ে আসেন। তংতং ও তার বড় বোন তাদের পিতামাতাকে হারিয়েছিল এবং তাদের দাদি দাদার কাছে বড় হয়েছিল। প্রথমে আমরা কেবল তার বোনকেই নেওয়ার পরিকল্পনা করেছিলাম। যখন আমরা যাচ্ছিলাম, তংতং দৌড়ে এসে আবদার করছিল, আমাকেও নিয়ে যান। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি কঠোর পরিশ্রম করব।
2006 সালে প্রতিষ্ঠিত হয় এই স্কুল। এখানে 9 বছরের বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা হয়। পাশাপাশি এটি চীনের প্রথম স্কুল যেখানে এই ধরনের শিশুদের শিক্ষা কার্যক্রম ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। আমি পর্বত থেকে বাইরে যেতে চেয়েছিলাম এবং আমার স্বপ্নগুলো দ্রুত বাস্তবায়িত করতে চেয়েছিলাম। আমি কৃতজ্ঞ যে আমি সবসময় সাহস পেয়েছিলাম। এই স্কুলে নিয়মিত ভ্রমণ ও সামাজিক কার্যক্রমেরও আয়োজন করা হয়, যাতে করে শিক্ষার্থীরা সমাজে একত্রিত হওয়ার জন্য নিজেদের তৈরি করতে পারে। আমরা শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করি, তারা যেন ভবিষ্যতে একটি পেশার পথ খুঁজে পায়। এখন পর্যন্ত এই স্কুলে প্রায় 100 জন পজিটিভ শিশুকে ভর্তি করানো হয়েছে। এর মধ্য থেকেই 42 জন স্নাতক সম্পন্ন করেছে, যাদের প্রায় অর্ধেক কলেজে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আবার কেউ কেউ কলেজ শেষ করে কর্মজীবনে প্রবেশ করেছে। আফরিন মিম, সিএমজি বাংলা। দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠেছে চীনে তুষার ও বরফের খেলা। জিলিন প্রদেশের এক ছোট্ট মেয়ের স্কি করার দক্ষতায় রীতিমতো অবাক হয়েছে সবাইকে। 6 বছরের মেয়ে কো জিয়ি এমন স্কি জানে যে সে তাক লাগিয়ে দিতে পারে বড় বড় ওস্তাদেরও। বিস্তারিত সান্তা মারিয়ার প্রতিবেদনে। সাদা তুষারে ঢাকা প্রান্তর, এরই মধ্যে দুরন্ত বেগে স্কি করছে ছোট্ট এক শিশু। উত্তর পূর্ব চীনের চিলিন প্রদেশের চিলিন সিটির স্কি রিসোর্টে নিজের নৈপুণ্যে সবাইকে অবাক করে দিয়েছে 6 বছরের শিশুকন্যা কুও জিই। আমার নাম কুও জিয়ে, আমার বয়স 6 বছর। আমি গেল 2 বছর ধরে স্কি করা শিখছি। স্কি করার সময় আমার মনে হয় যেন একজোড়া ডানা রয়েছে, আমি যেন তুষারের উপর দিয়ে উড়ছি। কুয়োর জন্ম সাংহাই নগরীতে। তুষার বরফ ক্রীড়া নিয়ে ওর কোনো অভিজ্ঞতাই ছিল না, তবে 2 বছর আগে সে তার বাবার হোমটাউন চিলিনে আসে। বহু বছর ধরেই তুষার ক্রীড়ার জন্য চিলিন বিখ্যাত। এখানে তুষারের মৌসুমও থাকে অনেক দিন। এখানে এসে কুয়ো আশ্চর্যজনকভাবে অত্যন্ত দ্রুত স্কি রপ্ত করে নেয়। সে যেন স্কি খেলাকে দারুণভাবে ভালোবেসে ফেলে। প্রথম যখন ও স্কি করলো তখন দারুণ রোমাঞ্চিত হয়েছিল। সে সময়েই সে এমন মুভগুলো পেরেছিল যেগুলো অন্য শিশুদের পক্ষে খুব কঠিন। এটা ওকে সাফল্যের স্বাদ দেয়। সে সময় থেকেই ও স্কি খেলার প্রেমে পড়ে যায়। কুয়ো এত মজা পায় যে সে 2 বছর ধরে এটাতে আরো দক্ষ হয়ে উঠেছে। আমি প্রথমে আমার জানা সহজ মুভগুলো প্র্যাকটিস করি, তারপর কঠিন মুভগুলো আয়ত্ত করি। স্কি খেলায় কুয়োর এমন সহজাত পারদর্শিতা দেখে তার মা বাবাও ভীষণ অবাক হন। সাধারণভাবে বলতে গেলে এই ঠান্ডা আবহাওয়ায় শিশুদের পক্ষে দীর্ঘ সময় স্কি প্র্যাকটিস করা বেশ কঠিন বিষয়, তবে ও এতে এত মজা পায় যে এসব অসুবিধাকে গ্রাহ্যই করে না। ছোট্ট কুয়োকে তার বাবা খেলাটি শিখতে বেশ সাহায্য করেছেন। মেয়ে এই খেলাটি এত পছন্দ করেছে দেখে বাবা মা তুষার মৌসুম পুরোটাই চিলিনে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। আমি যখন পড়ে যাই তখন মোটেই ব্যথা পাই না। যদি ব্যথা পাই তাহলে নিজেকে ওঠানোর আগে একটু কান্না করি। যদি বেশি ব্যথা লাগে তাহলে বাবা সঙ্গে সঙ্গে আমাকে শক্ত করে তুলে নেন এবং আমার পাশাপাশি একসঙ্গে স্লাইড করেন। কুয়ো বছরে 180 দিন স্কি করে, 7200 কিলোমিটার পথ পাড়ি দেয়, যা সাংহাই থেকে চিলিন 2 বার রাউন্ড ট্রিপ দেওয়ার সমান। সে গত বছর এই প্রদেশের রাজধানী ছাংছুন সিটিতে স্নোবোর্ড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। আমার প্রথম লক্ষ্য হলো আরও আরামে স্কি করা এবং আরও মজা পাওয়া। দ্বিতীয় লক্ষ্য হলো আরও খেলায় প্রতিযোগিতা করা, আরও দ্রুত স্কি করা এবং মেডেল জয় করা। মেয়ে যদিও অনেক সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে ফেলেছে, তবে বাবা কিন্তু অত উচ্চাভিলাষী নন। তিনি মনে করেন মেয়ে এখন যেভাবে আনন্দ পাচ্ছে সেটাই অনেক বড়। শিশু স্কি খেলোয়াড় কু জির সামনে পড়ে আছে দীর্ঘ জীবন।
সেই জীবন স্কির মতো মসৃণ গতিতে এগিয়ে যাবে সাফল্যের দিকে, সেই প্রত্যাশাই তার ঘনিষ্ঠজনদের। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। দর্শক, এই ছিল আমাদের এইবারের আয়োজনে। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন facebook.com/CMG বাংলা এবং ইউটিউব চ্যানেল CMG বাংলায়। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।